আমি অঙ্কিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা আমাকে অনেক দিন ধরে অনেক কোয়েশ্চেন করেছো। তো আজকের ভিডিওটা আছে সেই সব কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তো আজকে আরও একটা নতুন কিউএনএ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো তাহলে আজকে কিউএনএ ভিডিওটা স্টার্ট করা যায়। তো আজকে প্রথম কমেন্টটা হচ্ছে রাহিবেন বলেছে, বোন মেডিকেল রিপোর্টগুলো কি সরকারি হসপিটাল থেকে করতে হবে না প্রাইভেট হসপিটাল থেকে করতে হবে? তো এই কোয়েশ্চেনটা আরও অনেক করেছিলেন। তো অ্যান্সারটা হচ্ছে যে কোনো জায়গা থেকে করতে পারো, কোনো প্রাইভেট চেম্বার থেকে করতে পারো ডক্টরের, তাছাড়া প্রাইভেট হসপিটাল থেকে, নার্সিংহোম বা আর আমি কিন্তু সব সরকারি বা গভর্নমেন্ট হসপিটাল থেকে করেছিলাম, শুধুমাত্র ইউএসজিটা আর ইউরিন টেস্টটা প্রাইভেট চেম্বার থেকে করেছিলাম। কিংবা সরকারি হসপিটাল যে কোনো জায়গা থেকে করলেই কোনো অসুবিধা নেই, সেম ভ্যালু, যে কোনো জায়গা থেকে করতে পারো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সোনালী মণ্ডল বলেছে যে অনলাইন অ্যাপ্লাই করেছি ডমিসাইল সার্টিফিকেট, ওটাতে হবে? হ্যাঁ, অনলাইন করলেও হবে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রুবিনা খাতুন বলেছে যে প্রোফর্মা A1 নাকি A2 বানাতে হবে, আর প্রোফর্মা A2 বানালে কি কোনো সমস্যা হবে নাকি A1 বানানোটাই ভালো? তো রাবিনা দেখো, A1 বা A2 যে কোনো একটা বানালেই হবে, কোনো প্রবলেম হবে না। তোমার যদি মনে হয় স্কুলে যে হেড মিস্ট্রেস বা হেডমাস্টারের কাছে সিগনেচার করিয়ে প্রোফর্মা A2টা করাবে, তো সেটা করতে পারো। আর তাছাড়া যদি মনে হয় যে প্রোফর্মা A1 এসডি অফিসে যে সিগনেচার করাতে পারো, তো সেটাও হবে। যে কোনো একটাই লাগবে, দুটো রাখার কোনো দরকার নেই, যে কোনো একটা করলেই হবে। তবে হ্যাঁ, স্কুলে যদি তুমি অনেকদিন আগে মানে 2 বছরের বেশি হয়ে গেল যে স্কুল থেকে বেরিয়েছো, তাহলে আমি বলবো যে A1টা মানে যেটা এসডি অফিসে যে সিগনেচার করাতে হয়, তো ওটা করিয়ে নেওয়াই ভালো, ওটাই বেশি প্রেফারেবল। আর যারা রিসেন্ট এইচএস পাস করেছো তাদেরকে যে স্কুলের সিগনেচারটা মানে A2 যেটা প্রোফর্মা, ওটা করিয়ে নেবে। আমি স্কুলের সিগনেচারটা করাইনি, আমি এসডি অফিসেরটাই করিয়েছিলাম। মানে আমি A1টা করেছিলাম, তো A1টাই বেশি প্রেফারেবল, ওটা ভিডিও বা এসডিওতে সিগনেচার করাতে হয়। তো নেক্সট কোয়েশ্চেন করেছে অর্পিতা রয়, বলেছে আচ্ছা রেজিস্ট্রেশনটা কোথায় হয় দিদি, একটু বলবে? আচ্ছা, রেজিস্ট্রেশনটা হয় অনলাইনে সাইবার ক্যাফে। তো রেজিস্ট্রেশনের জন্য একটা ডেট দিয়ে দেওয়া হয় নির্দিষ্ট, সেই ডেটে তোমাদের রেজিস্ট্রেশনটা স্টার্ট হয়। তারপর কিছুদিন টাইম থাকে রেজিস্ট্রেশনের জন্য। তো তখন যে সাইবার ক্যাফ থেকে তোমরা অ্যাপ্লাই করেছো বা অন্য যে কোনো সাইবার ক্যাফ থেকে তোমরা সেই সাইবার ক্যাফে যে পর রেজিস্ট্রেশনটা করে নিতে পারবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রুবিনা খাতুন, বলেছ 70 নাম্বারে আগে কোন কলেজ সাজাবো দিদি, এএনএম নাকি জিএনএম? যদিও আমার এএনএম করার ইচ্ছা, কিন্তু 70 নাম্বারটা খুব বেশি না। আচ্ছা, তো তোমাদের যাতে এরকম মনে হচ্ছে যে 70 নাম্বার বা ওটা একটু বেশি কম, তো তাদের হচ্ছে এএনএম, কিন্তু তারা কি করবে বুঝতে পারছো না, প্রথমে এএনএম রাখবে নাকি জিএনএম। তো দেখো, যদি তোমাদের এএনএম করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই প্রথমে এএনএম কলেজগুলো সাজাবে। তো 13টা টোটাল ওয়েস্ট বেঙ্গলে এএনএম কলেজ আছে। তো 13টা পরপর যখন কম্পিউটারে তোমাদের কাউন্সেলিংটা হবে, তো দেখা হবে যে 1 থেকে 13টার মধ্যে কোনো কলেজ তোমরা পাচ্ছ কিনা এএনএমে। তো সবগুলো দেখা হয়ে গেল। যখন তোমরা 13টার মধ্যে একটাও পাচ্ছ না, তখন 13 পরে যে 1 নাম্বারে বা 14 নাম্বারে যে জিএনএম কলেজটা রাখবে সেটা পেয়ে যাবে, বা পরপর আরও কোনো জিএনএম কলেজ যেগুলো সাজাবে সেগুলোর মধ্যে যে কোনো একটা যেটা পাওয়ার সেটা তুমি পেয়ে যাবে। তো অবশ্যই যদি এএনএম করার ইচ্ছা থাকে এএনএম কলেজগুলো আগেই রাখবে, যদি পেয়ে যাও তার জন্য। নেক্সট কোয়েশ্চেন রাহিবেন বলেছি, বোন আমার 56 এসসি, আমি কি এখন ডমিসাইল অ্যান্ড মেডিকেল সার্টিফিকেট বানাবো, প্লিজ বলবে? আচ্ছা, এরকম অনেকেই কোয়েশ্চেন করেছো যে ডমিসাইল সার্টিফিকেট বা মেডিকেল সার্টিফিকেট তোমরা বানাবে কিনা। তো 56 এসসি তুমি বানিয়ে রাখতেই পারো। আর তো তোমাদের তো মডেল অ্যান্সার কি ভালো করে মিলিয়ে নিয়েছো এবং নাম্বারটা বুঝতেই পারছো কত এসছে। তো যাদের নাম্বার মনে হচ্ছে যে অনেকটাই কম আসছে, তারা এখন ডমিসাইল সার্টিফিকেট এগুলো না করালেও হবে, র্যাঙ্ক কার্ড অবধি অপেক্ষা করতে পারো। যাদের একদম কম নাম্বার আসছে, যারা ভাবছো পেতেও পারো আবার নাও পেতে পারো এরকম নাম্বার, তো তারা এখন না বানিয়ে তার র্যাঙ্ক কার্ড যখন বেরিয়ে যাবে তখন অনেকটা ক্লিয়ার হবে যে তুমি এই র্যাঙ্কে পাবে কি পাবে না। তো তারপরে তোমরা বানাতে পারো। আর যাদের নাম্বার আমি যে কাট অফ ভিডিওটা দিয়েছিলাম একটা, ওটা দেখে নেবে যারা দেখোনি, ওখানে যে নাম্বারগুলো বলেছিলাম ওই নাম্বারটা বা তার কিছুটা হলেও কম বা বেশি যাদের আছে তারা তো করবেই। তো তারা কিন্তু করিয়ে নেবে মেডিকেল সার্টিফিকেট যেগুলো বলেছিলাম আর ডমিসাইল সার্টিফিকেট এগুলো। আর যাদের কনফিউজ আছো যে কি করবে, নাম্বার কম আসছে, তারা এখন না করিয়ে র্যাঙ্ক কার্ড বেরোনোর পর করালেও কোনো সমস্যা হবে না। তখন একটু চাপটা বেশি হবে, যেহেতু তোমাদের ভর্তির ডেট চলে আসবে কিছুদিনের মধ্যে, তখন একটু তাড়াহুড়ো করে সবটা করতে হবে, এটাই আর কিছু না। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সোনালী মণ্ডল, বলেছো দিদি ফার্স্ট রাউন্ডে যদি এএনএম না পাই তাহলে জিএনএম পাবো? হ্যাঁ, অবশ্যই। 1 থেকে 13টা কলেজ যখন তোমরা দেবে এএনএম এগুলো প্রথমে, তো সবগুলো দেখা হবে যে কোনটা তুমি পাচ্ছ পরপর। এরপর যখন 13টার মধ্যে একটাও এএনএম পেলে না, তখন তোমরা 14 নাম্বারে যে জিএনএম কলেজটা সাজিয়েছো তখন সেটা যদি পেয়ে যায় তাহলে জিএনএম পেয়ে গেলে। আসলে পরপর দেখা হয় যে কোনটা তুমি পাচ্ছ কোনটা পাচ্ছ না। তো যেমনভাবে সাজাবে ওরকমভাবেই পাবে।
এনএমগুলো যদি 13টাই সাজাও তাহলে 13টা দেখা হবে যে 13টার মধ্যে তুমি একটাও পাচ্ছ কি পাচ্ছ না। যদি একটাও পেলে না, তারপরে 13 পরে যে কলেজটা সাজাবে সেটা যদি পাও তাহলে সেটা পেলে, নাহলে তারপরেটা এরকম করে দেখা হবে। তো এরকম কিছু নেই যে এনএম প্রথমে পেলে না তো তাহলে জিএনএমটা পাবে না, এরকম কিছু নেই। যখন চয়েস ফিলিংটা করবে এরকম করে করবে যে প্রথমে যাদের এনএম ইচ্ছা প্রথমে এনএম দিলে, তারপর জিএনএম কলেজগুলো সবগুলো দিয়ে দিলে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সুমানি মণ্ডল বলেছে, দিদি আমি SC 50 আসবে নাম্বার, আমি কি এনএম এর জন্য কাউন্সেলিং করাবো, আর কোন কোন কলেজে আগে রাখলে ভালো হয়? তো দেখো, তোমার যেহেতু একটু নাম্বার কম আসছে, যেটা কাট অফ নাম্বার হওয়া উচিত তার থেকে, তো তোমার ক্ষেত্রে আমি সেম বললাম, তোমার যদি এনএম করার ইচ্ছে থাকে তাহলে এনএম কলেজগুলো প্রথমে সাজাবে চয়েস ফিলিংয়ের সময়। আর কোনগুলো আগে রাখলে ভালো হয় এনএম এর যদি বলো, তাহলে হচ্ছে যে প্রথমে এনএম বলো বা জিএনএম, প্রথমে চেষ্টা করবে SD হসপিটালগুলো রাখা যাদের কম নাম্বার আসছে বা সুপার স্পেশালিটি, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটালগুলো রাখার, আর লাস্টের দিকে হচ্ছে মেডিকেল কলেজ হসপিটালগুলো রাখতে পারো। কারণ যাদের বেশি নাম্বার থাকবে তারা অবশ্যই মেডিকেল কলেজগুলোই প্রেফার করবে আগে, আর তোমাদের বাড়ির থেকে দূরের কলেজগুলো আগে দেবে যাদের অনেকটা কম নাম্বার আসছে। তো এরকম করে সাজাতে পারো যাদের কম মার্কস আসছে তারা। তো নেক্সট কোশ্চেন হচ্ছে চন্দ্রা, ওই বলছি মেডিকেল সার্টিফিকেট আর ডমিসাইল সার্টিফিকেট এগুলো র্যাঙ্ক কার্ড বের হওয়ার পরে তৈরি করবো। তো এটা বলবো যে তোমার যদি মডেল অ্যান্সার কি মিলিয়ে পড়ে মনে হচ্ছে যে অনেকটা বেশি নাম্বার আসছে, মানে অনেকটা ভালো নাম্বার আসছে, তাহলে তুমি এখন থেকে বের করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি মনে হচ্ছে পেতেও পারি বা নাও পেতে পারি এরকম নাম্বার, তাহলে তুমি র্যাঙ্ক কার্ড বের হওয়ার পরও ডমিসাইল সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা বের করতে পারো, কোনো অসুবিধা হবে না। নেক্সট একটা কোয়েশ্চেন হচ্ছে তৃষা রয় বলেছে, এই এনএম কলেজগুলো কি টাকা নেয় দিদি, আর পড়া শেষ করলে কি চাকরি দেয়? তো তুমি এনএম কলেজের ব্যাপারটা একদমই জানো না। তো তোমাকে বলে দিই যে এনএম কলেজ মানেই হচ্ছে গভর্নমেন্ট কলেজ। তো টাকা নেই বলতে খরচ একটু তো হবেই, খরচ একটা কোর্সে যেরকম খরচ হয় সেরকম নর্মাল খরচ হয়। তবে যে প্রাইভেট কলেজ জিএনএম সেখানে যে কোর্স ফিটা নেয় ওখানে এই গভর্নমেন্টে সেরকম ফিটা, কলেজ ফিটা নেয় না। জিএনএম হোক আর এনএম হোক কোনো কোর্সেই ওই কোর্স ফিটা নেয় না, যেমন প্রাইভেটে নেয় সেরকম। এটাই হলো ডিফারেন্স। আর চাকরি দেয় কিনা, হ্যাঁ চাকরি তো দেয়, এনএমদের সরাসরি ট্রেনিং হওয়ার পরে চাকরি দেয়। কতদিন পরে বললে সেটা আগের ব্যাচের দিয়েছিল প্রায় 1 বছর পরে, আমাদের এখনও দেওয়া হয়নি, আমাদের মোটামুটি 8 মাস পেরিয়ে গেছে। তো দেখা যাক কখন দেয়। তো সেরকম চাকরি কিন্তু দেয়, মোটামুটি 1 বছরের মধ্যেই চাকরি কিন্তু দেয়। তো নেক্সট কোয়েশ্চেন করেছে তনুশ্রী রয় বলেছে, অ্যাডমিশন কি কলেজে গিয়ে হতে হয় নাকি অনলাইনে? তো দেখো, প্রথমে হচ্ছে তোমাদের ফার্স্ট কাউন্সেলিং হয়। তো ফার্স্ট কাউন্সেলিংয়ে যখন তোমাদের রেজাল্টটা বেরিয়ে গেল, তো সেই রেজাল্টটা তোমরা অনলাইনে চেক করে নিলে যে তোমরা কোনো কলেজ পেয়েছো কি পাওনি। তো যদি কোনো কলেজ পেয়ে থাকো তাহলে যে কলেজে তোমরা চান্সটা পেলে, যে কলেজটা তোমরা পেলে সেই কলেজে গিয়ে পরে অ্যাডমিশনটা নিতে হবে। অনলাইনে অ্যাডমিশনটা নেওয়া যায় না। অনলাইনে হচ্ছে সিট বুকিংটা করা হয়, মানে সিট অ্যালটমেন্ট লেটার 1000 টাকা দিয়ে, ওটা অনলাইনে করে তারপরে তোমাদের কলেজে যে কলেজে চান্স পেলে ওই কলেজে যে অ্যাডমিশনটা নিতে হবে, অনলাইনে অ্যাডমিশন পাওয়া যায় না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, জেনপাস ইউজি এর কাউন্সিলিংয়ের আগে কি প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন হয়, আর উইদাউট কাউন্সিলিং প্রসেসে প্রাইভেট কলেজ থেকে নার্সিং করা কি আদৌ ঠিক? তো হ্যাঁ, অবশ্যই ঠিক। প্রাইভেট কলেজে তুমি যেখানে তোমার মনে হচ্ছে যে প্রাইভেট কলেজটা খুবই ভালো, INC অ্যাপ্রুভ প্রাইভেট কলেজ দেখে নেবে তোমরা যে কোনটা ভালো প্রাইভেট কলেজ, সেটা তোমরা জিএনএমও করতে চাও বা BSc করতে চাও, যেটাই করতে চাও আগে দেখবে INC অ্যাপ্রুভ আছে কিনা। সেরকম প্রাইভেট কলেজে, বেশ ভালো প্রাইভেট কলেজে তোমরা অ্যাডমিশন নিতেই পারো, তার সাথে এই কাউন্সিলিংগুলোর সম্পর্ক নেই। তবে একটা জিনিস হয়, অনেকেই বুঝতে পারে না যে কোন প্রাইভেট কলেজটা ভালো, কোনটা ভালো নয়, কোনটা INC অ্যাপ্রুভ নয়। তার জন্য এই প্রসেসটার মাধ্যমে যদি যাওয়া যায়, মানে এই পরীক্ষা দিয়ে কাউন্সিলিং প্রসেস করে প্রাইভেট কলেজ দিয়ে যে প্রাইভেট কলেজটা পাওয়া যায়, তো এখানে যে প্রাইভেট কলেজগুলো থাকে সেগুলো কিন্তু ফিস স্ট্রাকচার কম থাকে, আর ভালো কলেজও হয়, আর INC অ্যাপ্রুভও হয়। তার জন্য এরকম প্রসেসের মাধ্যমেই অনেকে অ্যাডমিশন হয় প্রাইভেট কলেজে, কিন্তু এরকম কোনো নিয়ম নেই যে এই প্রসেসের মধ্যে দিয়েই তোমাকে প্রাইভেট কলেজে ভর্তি হতে হবে। যখন দেখবে কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়া চলছে তখন তোমরা সেখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তারপর অনেকেই জিজ্ঞাসা করেছো যে যারা রেগুলার পড়াশোনা করছো, মানে কলেজে পড়াশোনা করছো, তাদের কি এক্সট্রা কোনো লিভিং সার্টিফিকেট বা মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে কিনা কাউন্সিলিংয়ের সময়? তো দেখো, কাউন্সিলিংয়ের সময় কিন্তু এই মাইগ্রেশন বা লিভিং সার্টিফিকেট এরকম কিছু লাগে না, মানে আমার তো লাগেনি। আমি ডায়েটেটিক্স নিয়ে MSc-তে ভর্তি হয়েছিলাম, তো আমি তো কন্টিনিউ করিনি, এবং এনএম জিএনএম যখন চান্স পেয়েছিলাম তো তখন আমি কাউন্সিলিং করেছিলাম। এরকম কোনো সার্টিফিকেট লাগেনি, শুধু যা লাগে ওইগুলোই লেগেছিল, যেগুলো আমি বলে দিয়েছি আগের ভিডিওতে কী ডকুমেন্টস লাগে। এইচএসের মার্কশিট এগুলোই লাগে, এইচএসের মার্কশিট এগুলো দিয়েই লাগে। তো তাও যদি তোমার মনে হয় যে লিভিং সার্টিফিকেটটা বের করে রাখবে তো বের করে রাখতে পারো ইমার্জেন্সির জন্য, কিন্তু এই মাইগ্রেশন বা লিভিং সার্টিফিকেটটা লাগে না।
তো নেক্সট কোশ্চেন করেছো মহুয়া মণ্ডল, প্রোফর্মা ফর্মগুলো কোথা থেকে পাবো? তো এটা হচ্ছে যখন এএনএম জিএনএম এর ইনফরমেশন বুলেটিন বেরিয়েছিল, তো সেটা ওয়েবসাইটে গিয়ে মানে WBJ যে ওয়েবসাইটটা, ওখানে গিয়ে ওই ইনফরমেশন বুলেটিনটা টাচ করলে লাস্টের দিকে দেখবে ওই পিডিএফটার মধ্যেই আছে প্রোফর্মা A1 A2 সবগুলোই আছে, তো ওখান থেকে পেয়ে যাবে। তাও যদি তোমরা খুঁজে না পাও তাহলে আমি কমিউনিটি পোস্টে বা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো পিডিএফের, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে প্রোফর্মা A1 A2 এগুলো। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, দিদি আপগ্রেডেশন করলে কি আর ভর্তি হতে হবে না ওই কলেজে, নাকি ভর্তি হওয়ার পর আপগ্রেডেশন করাতে হবে? তো দেখো, যদি তোমরা আপগ্রেডেশন করতে চাও, তো যে কলেজটা তোমরা ফার্স্ট কাউন্সিলিং পেলে, তো যে কলেজে তোমরা পেলে সেই কলেজে যেতে হবে, যে পরে ওখানে একটা আপগ্রেডেশন ফর্ম দেবে, ওটা যদি তোমরা আপগ্রেডেশন করতে চাও তাহলে ইয়েস দেবে, নাহলে নো দিয়ে ওটা জমা দিতে হয়। তো ওটা কিন্তু যারা আপগ্রেডেশন করবে না তাদেরকেও জমা দিতে হয় নো করে, আর যারা করবে তাদেরকে ইয়েস করে ওই ম্যাম দিকে বা NTS এর বা কলেজের ম্যাম দিকে জমা দিতে হয়, যারা ওখানে ভর্তি করান যে ম্যামরা। তো ওটা জমা দিয়ে দিলে তোমাদের আপগ্রেডেশন প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। এরপর সেকেন্ড কাউন্সিলিংয়ে যদি তোমরা আপগ্রেডেশন পেয়ে যাও অন্য কলেজে, তো যে কলেজে তোমরা পেলে আপগ্রেডেশন করে সেই কলেজে চলে গেলে। আর যদি তোমরা না পাও তাহলে আগের যে কলেজটা ওই কলেজে যেয়ে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। তো প্রথমে তোমরা ওই কলেজে যেয়ে পুরো আপগ্রেডেশন ফর্মটা জমা দেবে, ওখানে তোমরা আর ভর্তি হবে না। নেক্সট রাউন্ড মানে সেকেন্ড রাউন্ডে তখন তোমরা ওই কলেজে ভর্তি হতে পারবে। তো আরেকজন বলেছো যে আমার চয়েস ফিলিংটা ভালো করে বোঝা যাচ্ছে না, তো আমি তাহলে আমার চয়েস ফিলিং যেটা করেছিলাম ওটা আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, তোমরা ওখানে ক্লিয়ারভাবে দেখতে পাবে। তো নেক্সট কোশ্চেন করেছে সুমিতা, বলেছে যদি প্রাইভেট কলেজ না দিই তাহলে কি হবে না? অবশ্যই হবে। আমি নিজেও চয়েস ফিলিং করার সময় একটাও প্রাইভেট কলেজ দিইনি, তার কারণ আমি ভেবেছিলাম যে গভর্নমেন্ট পেলে পাবো, না হলে আমি প্রাইভেটে করবো না। তো যাদের মনে হচ্ছে তোমরা গভর্নমেন্ট না পেলে প্রাইভেটেও করতে চাও, তারাই শুধুমাত্র প্রাইভেট কলেজগুলো দেবে। আর যাদের ভালো নাম্বার আসছে বা যারা ভাবছো যে প্রাইভেট কলেজে তোমরা করবে না, শুধুমাত্র গভর্নমেন্ট পেলেই করবে, তারা শুধুমাত্র গভর্নমেন্ট কলেজগুলোই দেবে, প্রাইভেট কলেজগুলো দেওয়ার দরকার নেই। তো নেক্সট হচ্ছে যে একজন জিজ্ঞেস করেছো, দিদি মেডিকেল সার্টিফিকেটের জন্য কি ব্লাড টেস্ট করতে হবে? তো তোমরা কিন্তু যেখানে ব্লাড টেস্ট করাবে ওখানে যেয়ে যদি তোমরা বলো যে মেডিকেল সার্টিফিকেটের জন্য তোমরা ব্লাড টেস্ট করাতে চাও, তো তাহলে ওরা বুঝে যাবে যে মেডিকেল সার্টিফিকেটের জন্য কি ব্লাড টেস্ট করাতে হয়, সেগুলোই ওখানে করে দেবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্বাতি মাহাতো বলেছে, দিদি কত র্যাঙ্কের মধ্যে থাকলে রেজিস্ট্রেশনটা করাবো? দেখো, প্রথমত তো তোমাদের এখনও র্যাঙ্ক কার্ড বেরোয়নি, আর রেজিস্ট্রেশনটা করাবে কিনা মানে রেজিস্ট্রেশনটা তোমাদের এরকম কোনো নিয়ম নেই যে এত নাম্বারের মধ্যে র্যাঙ্ক বা এই নাম্বারটা থাকলেই তোমরা রেজিস্ট্রেশনটা করাতে পারবে, এরকম কোনো নিয়ম নেই। তোমরা কিন্তু সবাই রেজিস্ট্রেশনটা করাতে পারবে, আর রেজিস্ট্রেশনটা না করালে কিন্তু তোমরা কাউন্সিলিংয়ে বসতে পারবে না। তো এইটাই বলছি, রেজিস্ট্রেশনটা সবাই করে নিও। যাদের একদমই কম নাম্বার আসছে, বুঝেই গেছো চান্স পাবে না তাহলে, এবং তারা ভাবছো কাউন্সিলিং করাবে না, তো আমি তো বলবো তবুও কাউন্সিলিংটা করাবে। অনেক কম মার্কস এলে বা অনেক কম র্যাঙ্ক এলেও তোমরা কাউন্সিলিংটা করিয়ে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কত র্যাঙ্কে কীরকম চান্স পাওয়া যায়। তো নেক্সট বার তখন তোমাদের সেটা সুবিধা হবে। আর যদি চান্স পেয়ে যাও, একটা চান্স থাকে, তো তার জন্য কাউন্সিলিংটা সবাই করিয়ে নেবে। তো নেক্সট কোশ্চেন করেছো পল্লবী, বলেছো দিদি আমি ম্যারিড, আধার কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জ করা হয়ে গেছে, কিন্তু ভোটার কার্ডটার অ্যাড্রেসটা এখনও চেঞ্জ করা হয়নি, আগেরটাই আছে, সেটা নিয়ে কি কোনো প্রবলেম হবে ডকুমেন্টেশনে? আর আমার চোখে মাইনাস পাওয়ার আছে, সেটা কি মেডিকেল রিপোর্টে কোনো প্রবলেম হবে? আচ্ছা, তোমার যে এই প্রবলেমটা আধার কার্ডের অ্যাড্রেস আর ভোটার কার্ডের অ্যাড্রেসটা, এটা কিন্তু আমাদের সঙ্গে যারা পড়তো তাদেরও অনেকের এরকম ছিল, তো এটা নিয়ে কোনো সমস্যা হবে না। পরবর্তীকালে যখন জব পাবে তার আগে তুমি ঠিক করিয়ে নেবে, তাহলে জব পেতে সুবিধা হবে, কিন্তু ডকুমেন্টেশনে কোনো অসুবিধা হবে না। আর তো আরেকটা যে কোশ্চেন, চোখে মাইনাস পাওয়ার, তো কোনো সমস্যা হবে না, মাইনাস পাওয়ার থাকলেও কোনো সমস্যা হবে না। তুমি যেখানে আই টেস্ট করাবে মেডিকেল রিপোর্টের জন্য, সেখানে শুধু ডক্টরকে বলে দেবে যে তুমি মেডিকেল রিপোর্টের জন্য এই টেস্টটা করাচ্ছ, চোখে কিন্তু পাওয়ার থাকলে কোনো সমস্যা হবে না। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, ফার্স্ট কাউন্সিলিংয়ে কি জেনারেল র্যাঙ্কের ভিত্তিতে হয়? তো একদমই না, মানে তুমি যদি জেনারেল হও তাহলে তো জেনারেল র্যাঙ্কের ভিত্তিতেই হবে, মানে একটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক থাকে আর একটা হচ্ছে কাস্ট র্যাঙ্ক থাকে। তো তুমি যে কাস্ট, সেই কাস্টের ভিত্তিতে হবে। প্রথমে দেখা হবে যে জিএমআর র্যাঙ্কে মানে তুমি জেনারেল হিসেবে পাচ্ছ কি পাচ্ছ না, সেটা আগে দেখা হয়। তারপরে যদি তুমি জেনারেল র্যাঙ্কের ভিত্তিতে পেলে না, তখন তোমাদের যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেই র্যাঙ্ক অনুযায়ী পেয়ে যাবে। আর নেক্সট হচ্ছে ইরা খাতুন, বলেছো যে আধার কার্ড আর মাধ্যমিক অ্যাডমিট কার্ড আলাদা আছে। আচ্ছা, তো ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কোনো অসুবিধা হবে কি না? তো ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য সেরকম কিছু সমস্যা হয় না, আর আধার নাম্বারটাই শুধু লাগে আর স্ক্যান করা হয়, তো সেটা কোনো সমস্যা হবে না।
কিন্তু এখন না ঠিক করালে পরবর্তীকালে তুমি আধার কার্ডটা ঠিক করেই রাখো, তাহলে পরবর্তীকালে সুবিধা হবে, কিন্তু ডকুমেন্টেশনের সেরকম কোনো অসুবিধা হয় না। তো আরেকজন বলেছো যে মেডিকেল সার্টিফিকেট ফরম্যাটটা কোথায় পাবো, তো ওটাও কিন্তু WB যে ওয়েবসাইটটা, অফিসিয়াল ওয়েবসাইটে গুগলে যে সার্চ করলে ওখানে কিন্তু পেয়ে যাবে। আর আমি কিন্তু কমিউনিটি পোস্টে যদি বলো তাহলে আমি শেয়ার করে দেবো। নেক্সট হচ্ছে দিদি চেস্টের এক্স-রে, ইউএসজি, ব্লাড আর ইউরিন টেস্ট করেছে, আর কিছু রিপোর্ট করতে হবে কিনা। তো আর কিছু করতে হবে বলতে আই টেস্ট করতে হবে, আর ENT টেস্টটা করতে হবে, আর ECGটা করতে হবে, এগুলো করলেই হয়ে যাবে। তো আরেকটা নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে এএনএমদের এজ লিমিট কত। তো অ্যান্সারটা হচ্ছে যে এএনএমদের কোনো এজ লিমিট নেই, আপার এজ লিমিট নেই। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে কাউন্সিলিংয়ের সময় কি ডমিসাইল আর মেডিকেল সার্টিফিকেট লাগবে, নাকি যখন ভেরিফিকেশান করতে যাব তখন লাগবে। তো কাউন্সিলিংয়ের সময় ডমিসাইল সার্টিফিকেট আর মেডিকেল সার্টিফিকেট এগুলো লাগে না, এগুলো হচ্ছে ভেরিফিকেশানের দিনে, মানে যেদিন তোমরা ভর্তি হতে যাবে NTS বা কলেজে, তো সেদিন লাগে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে মৌমিতা, দিদি আমার যেটা মানে এএনএম করার ইচ্ছে, তো আগে সেই সব কলেজ সাজাবো, তারপর জিএনএমের কলেজগুলো সাজাবো, তাই তো? হ্যাঁ, একদমই তাই। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমাদের অনেকেরই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। আরও যদি কোনো কোশ্চেন থাকে বা আমি যদি কোনো কোশ্চেন মিস করে গিয়ে থাকি, তখন সেই কোশ্চেনগুলো তোমরা এই ভিডিওর কমেন্টে করো, তখন আমি অন্য কোনো নেক্সট ভিডিওতে আবার সেই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, কতটা হেল্পফুল হলো, কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো হলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এসছো চ্যানেলে। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।